আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান মজুমদার। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ব্যাকরণ বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সন্ধি। আজকে আমি সন্ধি সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই পুরো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে প্রথমে আমরা আলোচনা করব সন্ধি সংজ্ঞা সম্পর্কে। সন্ধি মানে কি? তাহলে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে কিসের মিলন? একটা ধ্বনির সাথে আরেকটা ধ্বনির মিলন। এই সন্ধি সংজ্ঞা আমরা বলতে পারি যে পাশাপাশি যখন দুইটা ধ্বনি বসবে, দুইটা ধ্বনি মিলিত হয়ে একটা আলাদা ধ্বনির সৃষ্টি করবে, তখন সেটাকে আমরা সন্ধি বলব। এই সন্ধি কিভাবে হবে তোমরা খেয়াল করবে। আমি আগে বলছিলাম যে সন্ধি মানে হচ্ছে ধ্বনির সাথে ধ্বনির মিলন। তাহলে এখানে কিভাবে হলো? যেমন একটা শব্দ খেয়াল করবে, 20 যোগ 1 সমান সমান 20। এখানে 20 আর 1, এখানে কয়টা শব্দ? দুইটা শব্দ। এই দুইটা শব্দের মধ্যে প্রথম যে শব্দ আছে 20, প্রথম শব্দের শেষ ধ্বনি। তাহলে এখানে প্রথম শব্দ 20, শেষে কোন ধ্বনি আছে? ই। এরপরে 1, এটা হলো দ্বিতীয় শব্দ বা শেষ শব্দ, এটা প্রথম ধ্বনি কি আছে? এ। এরপরে দুইটা মিলে হয়ে গেল 20 এর ই। তাহলে খেয়াল করবে সন্ধি করার সময় দুইটা যে শব্দ থাকবে, প্রথম শব্দের শেষ ধ্বনি এবং শেষ শব্দের প্রথম ধ্বনি মিলে সন্ধি হবে। এটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে, না কিন্তু তোমরা ভুল করবে। এরপরে আমরা দেখব যে বাংলা সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। প্রথমে আমরা আলোচনা করব স্বরসন্ধির সংজ্ঞা সম্পর্কে। স্বরসন্ধি মানে কি? স্বরসন্ধি মানে হলো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হবে সেটাকে বলবো স্বরসন্ধি। মানে এই যে দুইটা ধ্বনি বসবে পাশাপাশি, দুইটাকেই স্বরধ্বনি হতে হবে, তাহলেই সেটা হবে স্বরসন্ধি। যেমন 20 যোগ 1 সমান সমান 20। 20 লিখতে পরে আসে কি? কোন ধ্বনি? স্বরধ্বনি। 1 লিখতে আগে আসে কি? এ। এটা কোন ধ্বনি? স্বরধ্বনি। এই কারণে এটা হয়ে যাবে স্বরসন্ধি। এরপরে দেখব যে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি মানে কি? ব্যঞ্জন সন্ধির সংজ্ঞাটা একটু বড়, খেয়াল করবে। ব্যঞ্জন সন্ধি মানে হলো স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয় যদি সন্ধি হয়, সেটাকে আমরা বলবো ব্যঞ্জন সন্ধি। তাহলে এটা তুমি সহজে কিভাবে মনে রাখবে? এভাবে মনে রাখবে যে স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, অথবা ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলে যে সন্ধি হয় সেটা হলো ব্যঞ্জন সন্ধি। যেমন একটা উদাহরণ দেয়, যেমন ছোট যোগ দা সমান সমান ছোটদা। এখানে ছোট পরে কয়ের পর আসলো অ, স্বরধ্বনি। এরপরে ধটা হলো ব্যঞ্জন ধ্বনি, স্বরের ব্যঞ্জন মিলিত হইল, দশিনর হয়ে গেল। তাহলে স্বরের ব্যঞ্জন মিলে যেহেতু হলো, এই কারণে এটা হলো ব্যঞ্জন সন্ধি। এরপরে তৎসম শব্দের সন্ধি 3 প্রকার। আমরা বলেছিলাম যে বাংলা সন্ধি 2 প্রকার, আর তৎসম শব্দের সন্ধি হচ্ছে 3 প্রকার। এই বিষয়টা একটু ক্লিয়ার করি। তৎসম মানে হলো তার সমান, কার সমান, সংস্কৃতের সমান। আমরা জানি যে বাংলায় অনেকগুলো তৎসম বা সংস্কৃত শব্দ আছে, সেই শব্দগুলো সন্ধি হচ্ছে 3 প্রকার। কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। বাংলা দেখলাম 2 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। বিসর্গ তো হলো 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এরপরে স্বরসন্ধি সহজ সূত্র ও উদাহরণ। স্বরসন্ধি নিয়ম এবং উদাহরণ। 1 নাম্বার নিয়ম, অ আ ধ্বনির সন্ধি। অ যোগ অ সমান সমান আ। এটা কিভাবে মনে রাখবে? যেমন ন, ব, বয়ের পরে কি আছে? অ। এরপরে অন্যর আগে কি আছে? অ। 6 7 অমিল দুটো হয়ে গেল নবান্নের আ। তাহলে অ যোগ অ সমান সমান আ। এরপরে আ যোগ আ সমান সমান আ। যেমন বিদ্যালয়ের পরে আসলো আ, আলয়ের আগে আসলো আ, দুটো মিলে হয়ে গেল বিদ্যালয়ের আ। এরপরে 2 নম্বর নিয়ম, হ্রস্ব ই দীর্ঘ ই ধ্বনির সন্ধি। এটা কিভাবে হবে?
রস্বই যোগ রস্বই সমান দীর্ঘই। যেমন অতি লিখতে পরে কি আসে রস্বই, ইত লিখতে প্রথমে আসে রস্বই, মিলে মিলে হয়ে গেল অতীতের দীর্ঘই। এরপরে রস্বই যোগ দীর্ঘই সমান দীর্ঘই। যেমন পরি লিখতে রস্বইকার রস্বই, এরপরে ইচ্ছা লিখতে দীর্ঘই, দুটাই মিলে হয়ে গেল পরীক্ষার দীর্ঘই। 3 নম্বর নিয়ম দেখো, রস্ব দীর্ঘ উ ধ্বনি সন্ধি। রস্ব উ দীর্ঘ উ ধ্বনি সন্ধি। রস্ব উ যোগ রস্ব সমান দীর্ঘ। এখানে খেয়াল করবে রস্ব উ যোগ রস্ব সমান দীর্ঘ উ। কটু, কটু লিখতে পারে কি আছে রস্ব উক্তি, প্রথমে কি আছে রস্ব কটুক্তি, এখানে কি আসলো দীর্ঘ। এরপরে রস্ব যোগ দীর্ঘ সমান দীর্ঘ। লঘু লিখতে কি আসে রস্ব, এরপর উর্মি লিখতে কি আসে প্রথমে দীর্ঘ, আর দুটো মিলে হয়ে গেল লঘু, লঘুর মি লিখতে দীর্ঘ। এরপরে আমরা আলোচনা করব 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম সম্পর্কে আলোচনা করব স্বরসন্ধি। অ আ বা এ ওই ধ্বনির সন্ধি। অ বা আ যোগ, এখানে খেয়াল করবে অ ম ত লিখতে প্রথম কি আসে অ আসে, ম ত পরে আসে অ যোগ এ বা ওই, এখানে আসলো ঐক্যর ওই, দুটো মিলে হয়ে যাবে ওই, মতৈক্য ওই হয়ে গেল। এরপরে 5 নম্বর নিয়ম, অ বা আ ও বা ও ধ্বনির সন্ধি। এখানে খেয়াল করবে অ বা আ, তাহলে তোমরা এই নিয়ম পড়ার সময় একটা উদাহরণ সামনে রাখবে, উদাহরণ ধরে ধরে নিয়মটা পড়বে, তাহলে কি এটা সহজে মাথায় ঢুকবে, না কিন্তু একটু ঝামেলা হবে। 5 নম্বর নিয়মটা আবার বলতেছি, এখানে বলছে যে অ বা আ, তাহলে এখানে মহা লিখতে পারে কি আসে আ, যোগ ও বা ও, ওষুধি লিখতে প্রথমে কি আসে ও সমান ও, মহৌষধি এখানে কি আসলো ও। এরপরে আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধি পরিচিত সূত্র উদাহরণ। এখন আমরা আলোচনা করলাম স্বর সন্ধি সম্পর্কে, এখন আমরা আলোচনা করব ব্যঞ্জন সন্ধির সূত্র এবং মানে নিয়ম এবং উদাহরণ সম্পর্কে। 1 নম্বর নিয়ম, স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। তাহলে আমি আগে বলেছিলাম সংজ্ঞার মধ্যে ব্যঞ্জন সন্ধি হলো স্বরে ব্যঞ্জনে, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে আর ব্যঞ্জনে ব্যঞ্জনে। এখন আমি উদাহরণটা বিস্তারিত আলোচনা করব, নিয়মটা আলোচনা করব। 1 নম্বর নিয়ম, স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। স্বরধ্বনি এটা আ স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি হলো চ, আ যোগ চ সমান কি হবে চ চ সংযুক্ত। যেমন কথা আ চলে চ, দুইটা মিলে গেলে হয়ে গেল কথা চলে, চ আর চ সংযুক্ত। এরপরে 2 নম্বর নিয়ম, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনির সন্ধি। 2 নম্বর নিয়ম কি বললাম, ব্যঞ্জন ধ্বনি ক যোগ স্বরধ্বনি অ সমান গ। যেমন দিক যোগ অন্ত সমান দিগন্ত, এখানে ক আসলো অন্তর অ আসলো, দিগন্তর গ আসলো। এরপরে 3 নম্বর নিয়ম, ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। 3 নম্বর নিয়মটা খেয়াল করবে, ত যোগ চ, এখানে এই যে লিখতে কি আছে ত আছে, ত যোগ চ বা চ, এখানে চ আছে, সমান হয়ে যাবে চ বা চ সংযুক্ত, চ চ সংযুক্ত অথবা চ সাথে চ সংযুক্ত। যেমন উচ্ছেদ লিখতে এখানে চ সাথে চ সংযুক্ত। এরপরে বিসর্গ সন্ধি সম্পর্কে আমরা আলোচনা করব। বিসর্গ সন্ধির সংজ্ঞা। বিসর্গ সন্ধির হচ্ছে এটা বাংলা সন্ধি, এটা হলো তোমার তৎসম সন্ধি। বিসর্গ সন্ধি কোনটা? বিসর্গ সন্ধি হলো বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি মিলে যদি সন্ধি হয় সেটাকে আমরা বলবো বিসর্গ সন্ধি। উচ্চারণের দিক থেকে বিসর্গ হচ্ছে 2 রকম। উচ্চারণের দিক থেকে বিসর্গ কত রকম? 2 রকম। এক রজাত বিসর্গ, এরপরে স্বজাত বিসর্গ। তাহলে রজাত বিসর্গ মানে কি এটা বুঝতে হলে তোমার এই উদাহরণটা আগে লিখতে হবে। এই সংজ্ঞাগুলো একটু জটিল, এই কারণে উদাহরণ আগে সামনে রাখবে, এরপরে সংজ্ঞাটা পড়বে, তাহলে সহজ মনে হবে। তাহলে এখানে খেয়াল করো, অন্তর লিখতে এখানে কি আছে? র আছে। অন্তর থেকে আসলো অন্তর, এখানে রয়ের জায়গায় কি আসলো? বিসর্গ আসলো। এরপরে আমি সন্ধি করার পর পেলাম অন্তর্গত, এরপরে বিসর্গ বাদ দিয়ে আবার র। তাহলে একটা শব্দের প্রথমে যখন কি আসবে, একটা শব্দের মধ্যে প্রথমে আমরা কি করব? র উচ্চারণ করব। এরপর এটা আমরা যখন সন্ধি বিচ্ছেদ করব, সন্ধি করব, করার সময় এখানে রূপ পাবে, বাদ যাবে, রয়ের জায়গায় কি বসবে? বিসর্গ বসবে। এরপরে যখন আমরা
সন্ধি করে ফেলবো, যে মূল শব্দটাকে আমরা পাবো, তখন আবার কি হবে, রটা উচ্চারিত হবে। এটাকে বলা হয় রজাত বিসর্গ। বই কিন্তু একটু জটিলভাবে লেখা আছে, এই কারণে আমি সহজভাবে বললাম। তোমরা আগে সহজভাবে বুঝবে, এরপরে কি তুমি জটিল বুঝো। কিন্তু তুমি যদি প্রথমে জটিলটা শিখতে যাও তাহলে কিছু বুঝবে না, এই কারণে আগে সহজভাবে বুঝতে হবে। এরপরে দেখো 2 নম্বর নিয়ম, সজাত বিসর্গ। এখানে আগে নিয়মটা দেখো, আগে উদাহরণটা দেখো। নমস, এখানে কি আছে, দন্ত স। এরপরে সন্ধি করার সময় নম বিসর্গ যোগ কার, দন্ত স বাদ গেলে বিসর্গ আসলো। এরপরে আবার তখন আমি মূল শব্দটা পেলাম নমস্কার, দন্ত সটা আবার উচ্চারিত হলো। তাহলে একটা শব্দ প্রথমে কি হবে, দন্ত স উচ্চারিত হবে, কিন্তু যখন আমি এটাকে সন্ধি বিচ্ছেদ করতে যাব, দন্ত স লোপ পাবে, দন্ত স জায়গায় বিসর্গ বসবে। এরপরে আমরা যখন আবার মূল শব্দটা পাবো তখন দন্ত স উচ্চারিত হবে, এটাকে বলা হয় সজাত বিসর্গ। এরপরে আমরা চলে যাব 3 নম্বর পার্ট। দেখো 3 নম্বর পার্টে আমরা চলে যাব যে বিসর্গ সন্ধি দুইভাবে সাধিত হয়। বিসর্গ সন্ধি কয়ভাবে সাধিত হয়, দুইভাবে। এক, বিসর্গ স্বরধ্বনি মিলে, 2 বিসর্গ ব্যঞ্জনধ্বনি মিলে। বিসর্গের সাথে স্বরধ্বনি মিলে হবে, আবার বিসর্গের সাথে ব্যঞ্জনধ্বনি মিলে হবে। বিসর্গ স্বরধ্বনি সন্ধি। 1, অধ্বনির সঙ্গে বিসর্গ এবং পরে অধ্বনি থাকলে, এটাও নিয়মগুলো পড়ার সময় আমি আগে বলেছিলাম, একটা উদাহরণ সামনে রাখবি, তাহলে সহজ বুদ্ধ হবে। এখানে খেয়াল করে কি বললাম, অধ্বনির সঙ্গে বিসর্গ। এখানে এই যে বললাম যে ত ত পরে কি আসে, র আসে, অধ্বনির সঙ্গে বিসর্গ, বিসর্গ আছে এবং পরে ওদিকের অধ্বনি আছে। বিসর্গ ও অধ্বনি মিলে, বিসর্গ এবং অধ্বনি মিলে অধ্বনি স্থলে, এখানে এই অধ্বনি জায়গায় কি বসবে, ওকার হবে। যেমন তত বিসর্গ যোগ অধিক হয়ে গেল তত অধিক, ও তত ও আসলো। এরপরে 2 নম্বর নিয়ম, অধ্বনির সঙ্গে বিসর্গ। এই যে পুন অ আসে, অধ্বনির সঙ্গে বিসর্গ, বিসর্গ আছে এবং পরে অ আ উ ধ্বনি থাকলে, অ আ আসলো না, এখানে আছে ধ্বনি থাকলে বিসর্গ ও অধ্বনি মিলে, এখানে আমি আ দিয়েছি কিন্তু এখানে প্রথম কি আছে, অ আছে, এরপর একটা আকার আছে, এখানে অধ্বনি স্থলে কি হবে, র হবে। এখানে খেয়াল করো, পুনরাবৃত্তি, পুনঃ বিসর্গ জায়গায় আবৃত্তি সমান পুনরাবৃত্তি। এখানে অহের জায়গায় র বসলো, এরপর আকারটা ঠিক থাকলো। আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে বিসর্গ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। 1 নম্বর নিয়ম, বিসর্গের পরে, এই যে একটা উদাহরণ, বিসর্গের পরে চ বা চ থাকলে, খেয়াল করো, নিযুক্ত নিশ্চয়, এখানে বিসর্গের পরে চ বা চ থাকলে বিসর্গের স্থলে তালে বসো। বিসর্গের জায়গায় কি বসবে, তালে বসো, নিশ্চয়। বিসর্গের জায়গায় কি বসলো, তালব বসো। ত বা ঢ থাকলে, যে বিসর্গের পরে কি আছে, ত বা ঢ থাকলে মূর্ধন্য স, নি বিসর্গ যোগ টু, নিষ্ঠু, কি বসলো, মূর্ধন্য স। ত বা থ থাকলে তু বিসর্গ যোগ থ, বিসর্গের পরে কি আছে, থ আছে, দন্ত স হয়। বিসর্গের জায়গায় কি বসলো, দন্ত স বসলো, তুস থ, কি বসলো, দন্ত স বসলো। 2 নম্বর নিয়ম, রজাত বিসর্গের পরে, এটা হলো রজাত বিসর্গ। রজাত বিসর্গের পরে র থাকলে বিসর্গ লোপ পায় এবং প্রথম স্বর দীর্ঘ হয়। যেমন নি বিসর্গ যোগ নীরব সমান নীরব, এখানে ছিল রস্বীকার, পরে হয়ে গেল দীর্ঘকার, দীর্ঘ হলো, প্রথম স্বর দীর্ঘ হলো। 3 নম্বর সর্বশেষ নিয়ম, অ আ ধ্বনির সঙ্গে বিসর্গ। এই যে বা পরে কি আছে, অ আ ধ্বনির সঙ্গে বিসর্গ, বিসর্গ আছে এবং পরে ক খ প ক আছে, ক খ প প থাকলে বিসর্গ স্থলে দন্ত স হয়, কি হবে, দন্ত স হবে। যেমন বা বিসর্গ যোগ কর সমান পাশ করে, এখানে বিসর্গ জায়গায় কি বসলো, দন্ত স বসলো। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং এই সন্ধি সম্পর্কে তোমরা মোটামুটি ভালো একটা ধারণা নিতে পেরেছি। এরপরে যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা সমস্যাটা জানাবে, আমি সমাধান করে দিব। তাহলে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ক্লাসের সর্বশেষ পর্যায়ে থাকবে বাড়ির কাজ। সবাই বাড়ির কাজটা খেয়াল করবে। বাড়ির কাজ হিসেবে আমি দিয়েছি সন্ধি বিচ্ছেদ করো। এখানে 10টি শব্দ আছে, এই 10টি শব্দ তোমরা সন্ধি বিচ্ছেদ করবে 1 2 দিয়ে একটা কাগজের মধ্যে
সন্ধি বিচ্ছেদ করবে। আমি এখন শব্দগুলো বলছি, সবাই মনোযোগ দিয়ে সহকারে শুনবে। এক, সন্ধি বিচ্ছেদ করো। এক, মহাশয়। দুই, অপেক্ষা। তিন, তথৈব। খেয়াল করবে, 3 নাম্বারটা আবার বলছি, তথৈব। ত, এরপরে হচ্ছে ঐকার, এরপর হলো ধ, এরপর হলো ব, তথৈব। 4 নাম্বার মহৌষধ। 5 নাম্বার পবিত্র। এরপরে 6 নম্বর গবেষণা। 7 নম্বর সুবন্ত। 8 নম্বর যাবজ্জীবন। এরপরে 9 নিরস। 10 হচ্ছে পুরস্কার। এই 10টি শব্দ থাকবে বাড়ি কাজ হিসেবে। এই 10টি শব্দ তোমরা সন্ধি বিচ্ছেদ করবে 1, 2 দিয়ে 10 পর্যন্ত একটা কাগজের মধ্যে বাড়ি কাজগুলো তোমরা লিখবে। উপরে অবশ্যই শ্রেণী, শাখা, রোল লিখতে হবে। নাম, শ্রেণী, শাখা, রোল। তোমরা বাড়ি কাজ যেমন এটা লিখতে তোমার সর্বোচ্চ 1 পৃষ্ঠা লাগবে, এটার উপরে লিখে ফেলবে। অনেকে আবার আলাদাভাবে নাম, শ্রেণী, শাখা, রোল লেখো, এটা লিখতে সমস্যা নেই, তবে খাতার মধ্যে অবশ্যই লিখতে হবে, না কিন্তু আমাদের এই বাড়ি কাজগুলো দেখতে খুঁজে পেতে অনেক সমস্যা হয়। বাড়ি কাজটা অবশ্যই করতে হবে, কারণ এই ভিত্তিতে তোমাদের নম্বর দেওয়া হবে। এই নম্বরটা তোমাদের চূড়ান্ত পরীক্ষায় যোগ হবে, যেটা তোমাদের রোল নম্বর, মেধা স্থান নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা রাখবে। আর তোমরা যেহেতু 8ম শ্রেণী, মনোযোগ সহকারে শুনে রাখো। তোমরা যেহেতু সামনে JSC পরীক্ষা দিবে, এর আগে স্কুলে কি হবে, নির্বাচনী পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা হবে। কোনো কারণে যদি পরীক্ষা না হয়, তাহলে বাড়ির কাজের ভিত্তিতে আমরা মূল্যায়ন করব। এই বাড়ির কাজের নম্বরগুলো তোমাদেরকে টেস্টে অ্যালাউ ক্ষেত্রে ভূমিকা রাখবে। তুমি যদি বাড়ি কাজে না করো, তাহলে তো তোমার নম্বর থাকবে না, তাহলে তো তুমি টেস্টে অ্যালাউ হতে পারবে না, নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ হতে পারবে না। আর যদি কোনো কারণে JSC পরীক্ষা না হয়, বোর্ড যদি আমাদের কাছে নম্বর চায়, স্কুলের কাছে নম্বর চায়, তখন আমরা এই নম্বরগুলো দিতে পারবো। তুমি যদি বাড়ি কাজে না করো, তাহলে আমরা নম্বর দিতে পারবো না। অতএব তোমরা খুব গুরুত্ব সহকারে বাড়ি কাজটা করবে। এখনো কিন্তু অনেকে বাড়ি কাজ দিচ্ছ না, তাদেরকে বলতেছি তোমরা নিজেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, তোমাদের নিজেদের ক্ষতি হবে। তাই তোমরা খুব গুরুত্ব সহকারে বিষয়টাকে দেখবে, তোমরা ক্লাস দেখবে এবং বাড়ি কাজ অবশ্যই করতে হবে, সবাই করবে। যারা করতেছে তাদেরকে ধন্যবাদ, তোমার সহপাঠী যারা আছে তাদেরকে বলবে বাড়ি কাজটা তাতে অবশ্যই করে। ঠিক আছে, বাড়ি কাজটা করবে আজ এবং কালকের মধ্যে। আজকে হচ্ছে 12 তারিখ, আগামীকাল হচ্ছে 13 তারিখ। 13 তারিখ রাত 12টার মধ্যে অবশ্যই দিতে হবে। প্রতি সপ্তাহে আমাদেরকে রিপোর্ট করা লাগে যে বাড়ি কাজ দিচ্ছে কে দিচ্ছে না। তোমরা কিন্তু পরবর্তীতে বিপদে পড়বে, টেস্টে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। তাই বলে দিচ্ছি তোমরা অবশ্যই বাড়ি কাজটা করবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেছো। তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।